আজকের ঘটনাটিতে আপনারা শুনতে চলেছেন নর্থ বেঙ্গলের এমন কিছু ঘটনা যা আগে হয়তো কখনো শোনেননি। আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন স্বনামধন্য লেখিকা মিসেস সাগরিকা রায়, যিনি সুক্তারা, নবকল্লোলের মতো বড় বড় পত্রিকায় ও নানা রকম বইতে লিখেছেন। আজকে আপনারা শুনতে চলেছেন ওনার নিজের জীবনের থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা। আশা করছি আপনাদের আজকের পরিবেশনা ভালো লাগবে। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনি শুনছেন টেরর এফএম। আজকের ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যেমন আপনারা হয়তো জানেন যে কুহুদান প্রকাশনীর পক্ষ থেকে আপকামিং বিভীষিকা সংকলন বইটিতে গল্প নেবার তারিখ এখন বাড়ানো হয়েছে, তাই তাড়াতাড়ি 20 এপ্রিলের মধ্যে নিজের লেখা গল্প, যা 300 শব্দের মধ্যে হতে হবে, এবং কবিতা হলে 25 লাইনের মধ্যে লিখে আমাকে চটপট পাঠিয়ে ফেলতে পারেন। অবশ্যই গল্প বা কবিতাটির বিষয় ভৌতিক হতে হবে। আর আপনারা যদি নিজেদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর দেরি করব না, শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাগরিকাদি কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। আমি যেটা দেখলাম আপনি পেশায় একজন লেখিকা এবং আপনি নবকল্লোল, আনন্দমেলা এরকম বড় বড় পত্রিকাতে আপনি লিখেছেন। আমাদের টেরর এফএম এ আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি যতদূর আপনার সাথে লাস্ট টাইম কথা হয়েছিল, আমি জানলাম যে আপনার লাইফে এরকম তিনটে কি চারটে এরকম টাইপের ঘটনা আছে যেগুলো ভৌতিক বলা চলে বা প্যারানর্মাল। আজকে যদি আমাদের শ্রোতা বন্ধুদের সাথে একটু শেয়ার করেন তাহলে আমাদের শ্রোতা বন্ধুরাও বুঝতে পারবে। হ্যাঁ, বেশ ভালোই। আমি কিছু অভিজ্ঞতা আছে, বুঝলে, সেগুলো বলতে পারলে ভালোই লাগে। আর বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোদুল্যমান তো আমরা, কিন্তু কতগুলো জিনিসের কোনো ব্যাখ্যা মেলে না। যেমন ধরো, গত করোনা কালে আর কি, আমার এইমাত্র মনে পড়লো, করোনা কালে আমার বড় দিদি করোনাতে মারা যায়। হ্যাঁ, আচ্ছা। মারা যায় মে মাসে। হ্যাঁ, তো সেটা 2020-তে। তো ঘটনা হয়েছিল কি, দিদি আর আমার খুব ভাব ছিল। হ্যাঁ, দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল, যদিও দিদি আমার থেকে অনেক অনেক বড়, আর কি প্রায় 10 বছরের মতো বড়। হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, তো যখন মানে আমরা দিদির সঙ্গে আমি খুব খেলতাম। তো একদিন একটা ভূতের গল্প বলছিল দিদি আমাকে, ভয়ের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি গল্প বলছিল। তো বলতে বলতে দিদি বলেছিল, আমি বলেছিলাম যে মরার পরে দেখা দেয় মানুষ। তখন দিদি বলেছিল, শোন, তোর সাথে আমার সাথে না একটা কথা হয়ে থাকলে কাউকে বললি না, আমাদের মধ্যে যে মারা যাবে আগে, হ্যাঁ, সে আরেকজনকে দেখাবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখিস। আমি কিন্তু ভুলিনি, বুঝলে। হ্যাঁ, কথাটা না আমার মনেই ছিল। অনেক ছোটবেলার ঘটনা কিন্তু আমার তখন। হ্যাঁ, আমি হয়তো 6 থেকে 7-এ পড়ি, এরকম, যে আরো ছোট। যে আগে মারা যাবে সে অন্যকে দেখা দেবে, দুজনের মধ্যে একজন মারা গেলে আরেকজনের সঙ্গে সামনে দেখা দেবে। তো এটা তো বহুদিন আগের কথা। তো আমার যখন আমি তো শিলিগুড়ি থেকে কলকাতায় চলে এসেছি। হ্যাঁ, কলকাতা থেকে আমি খবর পেয়েছিলাম যে দিদি এই। হ্যাঁ, আর দেখা হয়নি ওর সঙ্গে আমার। হ্যাঁ, যেদিন খবর পাই, যেদিন মারা যায়, হ্যাঁ, সেদিন আমি তার পরের দিন আমি খবর পেয়েছি আর কি। হ্যাঁ, তো আমার তো মন খুব খারাপ, কিন্তু আমি না সেই কথাটা ভুলিনি। সেই যে কথাটা বলেছিল সেটা আমি ভুলিনি, বুঝলে। তখন আমার একদিন আমি বসে আছি, আমাদের ঘরের দরজাটা বন্ধ, মানে যে ঘরটায় বসে আছি সেই ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ আর কি। আমাদের কুকুর বারবার বেরিয়ে যায়, তো ডগিটা বেরিয়ে যায়, সেই জন্য দরজাটা বন্ধ করে রেখেছি, মানে ভেজানো রয়েছে। এমন সময় আমি কি মন খারাপ করে বসে আছি, এমন সময় বাইরের ওই দরজাটার মধ্যে না টক 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 ওটা না 3টে আঙুলের শব্দ আর কি। আচ্ছা, মানে কেউ কড়া নাড়ছে। তারপরে কেউ কড়া নাড়ছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু বাইরের ঘর নয়, ভিতরের একটা ঘরে। হ্যাঁ, তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে অবাক হয়ে বন্ধ দরজার দিকে তাকালাম যে কে কোরকম করছে, তো বাড়িতে তো কেউ নেই আমাদের। হ্যাঁ, তারপরে আরেকবার এরকম শব্দ, মোট সবার শব্দ হলো আর কি।
শব্দ হওয়ার পরে আমি কেন যেন মনে হলো আমাকে যে আমার ইঙ্গিত দিচ্ছে আমাকে কেউ। হ্যাঁ, আমি কিচ্ছু না বলে কাউকে দরজাটা টান মেরে খুলে ফেললাম। আমি স্পষ্ট দেখলাম, তুমি বিশ্বাস করবে না, কেউ যেন হালকা হয়ে সরে গেল। বুঝতে পারছো? মানে একটা হ্যাঁ, একটা শ্যাডো টাইপ। ইমেজ না, হ্যাঁ, একটা যেন মানে ধোয়াতে একটা কিছু ইমেজ আস্তে করে সরে গেল, যেন স্পষ্ট হতে পারছে না সে। আচ্ছা। হ্যাঁ, হুম। পুরো শরীরই অবয়ব সে দেখাতে পারলো না, কিন্তু সেই যে কথাটা দিয়েছিল ও দেখাটা করে গেল। হ্যাঁ, এটা একটা খুব অল্পদিন আগের ঘটনা এটা। আচ্ছা। আরেকটা হলো আমার ক্লাস 8-এ যখন আমি পড়ি, আমার জেঠিমার বাড়ি আমাদের বাড়ির লাগোয়া একদম একটা রাস্তা। আচ্ছা। তো জেঠিমার বাড়ির একটা পেয়ারা গাছ, বড় বড় পেয়ারা হয়েছে, ওদের ছাদে উঠে সেই পেয়ারাটা নেওয়া যায়। দুপুরবেলা জেঠিমা খুব কড়া ছিল, ওই পেয়ারা টেয়ারা পাকতে দিত না, যেমন হয় আর কি বয়স্ক মানুষগুলো। আমি একটা জিনিস তারপরে আমি লুকিয়ে, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ডুয়ার্সের গল্প আর কি। ডুয়ার্সে আমার বাবার বাড়ি, আচ্ছা। সেখানে আমার জেঠিমার বাড়ি, আমাদের পাশের বাড়িতেই জেঠিমার বাড়ি। তো ওদের ছাদে উঠলে পরে আমি পেয়ারা পাকতে পারি। দুপুরবেলা আমি একদিনকে স্কুল ছুটি ছিল, আমি চুপচুপ করে দুপুরবেলা, সেদিন না একটু বৃষ্টি হয়ে গেছিল কিছুক্ষণ আগে, হ্যাঁ, সে তখন বৃষ্টিটা নেই, আমি চুপচুপ করে দোতলায় উঠেছি। দোতলাটা দিনের বেলায় একদম চুপচাপ থাকে, সবাই নিচে কাজকর্ম করে, ওদের আবার মেডিকেল স্টোর্স আছে, সব লোকজন নিচে, দোতলাটা একদম নিঝুম। রাতে দাদা বৌদি উপরে শুতে যায়। আচ্ছা। তো অনেকগুলো ঘর আছে ওখানে। হ্যাঁ, তো আমি যখন পেয়ারা পাচ্ছি তখন আমি শুনতে পাচ্ছি কি ঘরের ভেতর থেকে আমাকে কেউ ডাকলো, নাম ধরে ডাকলো আর কি। হ্যাঁ, তারপরে আমি তাড়াতাড়ি করে পেয়ারাটা নিয়ে আমি দরজার কাছে এসে বললাম, হ্যাঁ বৌদি ডাকছো? বৌদি ছাড়া দোতলায় কেউ আসে না দিনের বেলায় সাধারণত আর কি। তো যে ঘরটায় থেকে মানে দেখেছে বলে মনে হচ্ছে, সেই ঘরটা ভেতর থেকে বন্ধ। তারপরে আমি আবার বলছি, বৌদি বৌদি করছি, ভেতরে একটা মানে নিচু স্বরে গুনগুন করে লীলাবতী লীলাবতী এরকম টাইপের একটা গান হচ্ছে আর কি। হ্যাঁ, কেউ যেন মাঝে 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 কাজ করছে, গান করছে এরকম। হ্যাঁ, আমি আবার ডাকছি, আমি ডাকলে কেন, কোনো উত্তর নেই। দরজাটা ভেতর থেকে বন্ধ। এই দরজাটা ছিঁড়েছে আবার কাঠের, সেটাকে একটু জোরে ধাক্কা দিতে খুলে যায়, এটা আমি জানি। জোরে ধাক্কা দিতে দরজাটা হাট করে খুলে গেল, ঘরে কেউ নেই, কেউ ছিল না। এটা অল্প সময়ের ঘটনা নয় যে অন্য কোনো জায়গা থেকে আমি গানটা শুনেছি। আর খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে গান টান সব বন্ধ, কোথাও কিছু নেই। আমি দৌড়ে নিচে নেমেছি, প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে নিচে নেমেছি। নেমে জেঠিমা আমাকে বলছে, কি হয়েছে, তুই এভাবে নামলি কেন? আমি কিছু বলতে পারিনি, কারণ এইটা মাথায় আছে যে পেয়ারা চুরি করতে গেছিলাম, ধরা পড়ে বকা খাবো। আমি জেঠিমার কাছে বসে আছি চুপ করে, পা দোলাচ্ছি, চুপ করে বসে আছি, এত ভয় করছি যে নিজেদের বাড়িতে যেতে পারছি না। হ্যাঁ, এর মধ্যে মেডিকেল দাদার মেডিকেল স্টোর রামা বলে একটি ছেলে, দাদা পাঠিয়েছে দোতলায় আমার ঘরে, আমার তো ফাইল আছে, নিয়ে আসো। তো রামাকে দেখলাম উপরে চলে গেল, আমি খুব ভয় ভয়ে তাকিয়ে আছি, রামা উপরে গেল। হ্যাঁ, কি আছে উপরে, ভয় আছে, রামাকে জানে না এরকম ভাব। বলতে বলতে রামা দুধদার করে নেমে এসছে, এসে জেঠিমাকে বলছে, ও জেঠিমা জেঠিমা বৌদি কোথায়? হ্যাঁ, জেঠিমা বলছে, কেন? রান্নাঘরে। তো রামা দৌড়ে গেল রান্নাঘরে, বৌদি গলা শুনতে পাচ্ছি। বৌদি বলছে, কি হয়েছে রামা, কি হয়েছে? রামা কোনো কিছু না বলে আমার জেঠিমার কাছে এসে বলছে, জেঠিমা উপরে কেউ আছে। তো জেঠিমা বলছে, উপরে কে থাকবে, বাড়িতে কয়টা লোক, সবাই তো নিচেই আছে। বলছে যে আমি ঘরে ঢুকেছি, টেবিলের উপরে আমি দেখলাম যে ফাইলটা আছে, ফাইলটা হাতে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে ঘরে কেউ আছে। আমি আচ্ছা তাকাতে তাকাতে দেখতে পাচ্ছি যে শাড়ি খানিকটা দেখা যাচ্ছে, একটা কিছু গোছাচ্ছে এরকম হাত, চুরি করা হাত অল্প অল্প, কিন্তু ভালো করে তাকাতে গিয়ে দেখি কিছু কেউ নেই, কিচ্ছু নেই। আমরা জানি না যে ওই বাড়িটায় আগে কোনো ঘটনা হয়েছিল কিনা। জেঠিমা তো বলেছে কোনোদিন কিছু ঘটনা হয়নি, তখন জেঠিমারও আগে বলা যায় না, কোথাও নিশ্চয়ই কিছু একটা ঘটনা পর পর আমি নিজে যেটা দেখেছি, অন্য কেউ বললে না হয় একটা অন্যরকম কথা হতো, তাই না? পরে ওই ঘরটাতে আর কোনো কিছু ফিল করেছিলেন? পরে আমি উপরে যেতামই না, জানো তো। তারপরে একটু ছেলে ছিল ওই স্টাফ আর কি, দোকানের একজন কর্মচারী। হ্যাঁ, ওর নাম ছিল প্রতাপ। সে প্রতাপ করেছে কি, একদিন আমাদের বাড়িতে এসছে, কাউকে ইঞ্জেকশন দিতে হবে বোধহয়। হ্যাঁ, তো ভ্যাকসিন, টেট ভ্যাকসিন দেবে, এসছে। তারপরে আমরা বলেছি কি, তুই ভয় পাস না প্রতাপ উপরে? তখন চুপ চুপ করে বলে যে, কাউকে বলিস না, আমি প্রচন্ড ভয় পাই, কিন্তু ভয় পেয়ে কোথায় যাবো, কাজটা তো করতে হবে।
আমার রাত্রে শুই দরজা খুলে যায়, দরজা বন্ধ করেই দরজা খুলে যায়, এবার সারা রাত আমি ঘরে ফিরতে পারি না, মাঝে মাঝে আগে গিয়ে দাঁড়িয়ে থাকি। তো তখন আপনি কি করি, বলে ওই কালীবাড়িতে গেছিলাম, কালীবাড়ির পুরোহিত আমি দিয়েছে, ওটাই ভরসা করে বসে থাকি। এই হচ্ছে অবস্থা। হুম। আর এমনি তো টুকিটাকি প্রচুর ঘটনা আছে। হ্যাঁ, যেমন আমার একটা বিড়াল ছিল। হ্যাঁ, বিড়ালটার নাম ছিল নটুবাবু। তো নটুবাবু ছিল আমাদের খুব আদরের, গলায় একটা পুঁতির মালা পরানো থাকতো, কপালে সিঁদুরের টিপ। সেই নটুবাবু আচমকা মারা গেল। হ্যাঁ, বাড়িতেই মারা গেল। কি হয়েছিল বুঝতে পারিনি, যেমন হয় ওদের আর কি। তারপরে আমরা তো কান্নাকাটি করছিলাম, হ্যাঁ, সারাদিন খাইনি। তারপরে আমি আর আমার বোন রাস্তার ধারে যে ঘরটা, তার সামনে জানালার মধ্যে বিছানায় বসে জানলা দিয়ে রাস্তাটা দেখছি আর কি, চুপ করে বসে আছি। কিছুদিনের কেউই কথা বলছি না। হ্যাঁ, আর পুরোনো বাড়িতে লোহার গ্রিল ছিল, লোহার শিক দেওয়া জানালা, বুঝলি, গড়া। তো হয়েছে কি, আমরা দুজনেই কিন্তু ওর কথা ভাবছি, তুমি বিশ্বাস করবে না, মনে হলো যেন বাইরে থেকে যেন শূন্য থেকে এসে জানলার উপর ঝাঁপিয়ে পড়লো, তারপরেই কিছু নেই। হ্যাঁ, গলার মধ্যে তোমার পুঁতির মালা, কপালে সিঁদুরের টিপ। তো আমার বোন প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে উঠেছে, মানে স্বাভাবিক, যতই ভালোবাসি এরকম দেখলে পরে তো ভয় করবেই। কি আর নাম আমি ছিল? আমি না বিশ্বাস করতে পারিনি যে এটা কি সত্যি সত্যি কি নটুবাবু এলো এখন। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলেছি, কোথাও কেউ কিছু নেই। তো সুদীর্ঘ কাল আমি বোনকে বলেছি যে ওটা হচ্ছে নিমুদের বিড়াল, আমাদের নটু না, নটু কোথা থেকে আসবে। কিন্তু আমি জানি যে এটা নটু ছিল, বুঝলে, কারণ বাইরে কোনো বিড়ালকে আমি দেখতে পাইনি। কি নাম ছিল বিড়ালটা? নটুবাবু। মোটু বাবু, আচ্ছা। এটাও ডুয়ার্সেরই ঘটনা আর কি। আচ্ছা, আপনার দার্জিলিং এর একটা ঘটনা বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং এ আমার দিদিমা থাকতেন। হ্যাঁ, তো আচ্ছা। দিদিমার বাড়িটা ছিল দোতলা বাড়ি। দোতলায় রান্নাঘরটা ছিল, কিচেনটা আর কি। সেই কিচেনে বসে দেখি দিদিমা কাজ করতে শুরু করলেই অসুস্থ হয়ে পড়তো, ভীষণ অসুস্থ, মানে শয্যাশায়ী আর কি। হ্যাঁ, তবে কাজের লোক রাখা হলো, এক নেপালি মহিলা এসে রান্না বান্না করতো। তারপরে একদিন দিদিমার যে গুরুদেব ছিলেন আমাদের এসকে মিত্র আর কি, সুদিন কুমার মিত্র, তিনি ইয়েতে গেলেন, দার্জিলিং গেছিলেন, কিন্তু কলকাতায় আশ্রম তার, তো শিলিগুড়িতেও তার আশ্রম আছে। তো উনি দার্জিলিং গেলেন। তো ওই বাড়িতে গিয়ে উনি বললেন যে ওর তো তন্ত্রসিদ্ধ সাধক, তিনি বললেন যে আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু আছে, তোমরা কিছু টের পাও না? তখন বলছে হ্যাঁ এরকম দিদিমা বলেছে আমার শরীর একদম ভালো থাকে না। আমার মাও বলেছে যে হ্যাঁ মায়ের শরীর একদম ভালো থাকে না, সবসময় বিশেষ করে রান্নাঘরে রান্না টান্না করতে গেলেই অসুস্থ হয়ে পড়ছে। তখন রান্নাঘরটা ঘুরে টুরে দেখে এসে বলছে কিছু একটা আছে এই বাড়িতে। তা দাদুকে জিজ্ঞেস করেছে, দাদু বলেছে অনেকদিন আগে শুনেছিলাম যে এই বাড়িতে নাকি একটা জমাদারনিকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। হ্যাঁ, তো সেটা আমিও ছোটবেলায় শুনেছিলাম, জানি না সত্যি মিথ্যে, কিন্তু শুনেছি। গুরুদেব বললেন যে না না এটা সত্যি কথাই, এই বাড়িতে কিছু একটা প্রেতাত্মা যে আমি অস্তিত্ব আমি টের পাচ্ছি। তো এই ঘটনার পরে গুরুদেব বললেন যে না এইভাবে হয় না, তো আমি তো পুজো করছি, দেখি কি হয়। তো গুরুদেব একটা ঘরে, ঠাকুর ঘরে রাখি, সবাইকে নিয়ে বসলেন, একটা পেতলের ঘট, তার মধ্যে আম পাতা, বেল পাতা, নিম, অশ্বত্থ, বট, পাঁচ রকমের পাতা, আরো কিছু সব নিয়ে গিয়ে বসলেন পুজো করতে। হ্যাঁ, মা বলছিল যে পুজো করার মুহূর্ত থেকে দুর্গন্ধে ঘরে টেকা যাচ্ছিল না, এমন দুর্গন্ধ শুরু হয়ে গেল ঘরের মধ্যে, পচা গন্ধ। হ্যাঁ, তারপর হলো কি সেই মানে ঘরটা স্থির রয়েছে, আর পাতাগুলো ছিটকে ছিটকে পড়ছে, মনে হচ্ছে কেউ হাতে করে পাতা নিয়ে ছুঁড়ে ছিঁড়ে ফেলছে এরকম। মানে একাকার করে ফেলেছে ঘরটার অবস্থা। আর তার সঙ্গে হঠাৎ করে গুরুদেব মানে তো বসেছিলেন, দাঁড়াম করে চিক হয়ে পড়ে গেল। হ্যাঁ, তারপরে তো মোটামুটি সবাই মানে সচেষ্ট হয়ে তাড়াতাড়ি করে সেই গুরুদেবকে উঠিয়ে টুঠিয়ে হ্যান্ড করা হলো। তো গুরুদেব পরে বললেন আমি প্রেতাত্মার অস্তিত্ব যে পেয়েছিলাম একদমই ঠিক কথা, আমি ওকে মুক্তি দিতে চাইছিলাম, ও যেতেই চাইছিল না এখান থেকে নড়তে চাইছে না। হ্যাঁ, তবে একটা জায়গা গুরুদেব দেখালেন, বলে এইখানে খুঁজতে হবে। লোকজন দেখে খোঁড়া হলো, ভাঙা ভাঙা কঙ্কাল, বুঝলে, মানে পুরোটা নয় আর কি, টুকরো টুকরো হয়ে আছে। হ্যাঁ, হাতে তখনও কাঁচের চুড়ি, বুঝেছে, কাদা টাদা মাখা, হ্যাঁ, এই সমস্ত রয়ে গেছিল, ভাঙা ভাঙা কাঁচের চুড়ি, টুকরো টুকরো, হ্যাঁ, রূপোর মল, তারপরে এই সমস্ত ছিল।
তারপর থেকে ওই জায়গাটায় ওইটা নিয়ে তো তোমার গুরুদেবী বন্দোবস্ত করে ওটার একটা করলেন আর কি, উনি পুড়িয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপরে ওই দিদিমাকে বললেন যে প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে একটা প্রদীপ দিও। এরপর থেকে আর কখনো কোনো গন্ডগোল হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার একটা দার্জিলিং এর ভিক্টোরিয়া ফলস এরও একটা ঘটনা বলছিলেন আপনি। হ্যাঁ, দার্জিলিং এ কিন্তু মোটামুটি আমাদের জীবনে আমরা অনেক কিছু দেখেছি, বুঝলে। আচ্ছা, দার্জিলিং এ আপনাদের কি ভিক্টোরিয়া ফলস, আপনার মানে জন্ম কি দার্জিলিং এই হয়েছিল না আপনি মানে না না, আমার ডুয়ার্সে জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। ভিক্টোরিয়া ফলস এর পরে না একটা বাড়ি ছিল, রতিন কাকুর বাড়ি, মায়েরা কাকু বলতো আর কি, আমরা দাদু বলতাম। তো রতিন কাকুর বাড়িতে কালী পুজো হবে, হ্যাঁ। তো মা গেছে, সঙ্গে ইয়ে গেছে ছোট দাদু, মানে মায়ের কাকা আর কি, হ্যাঁ। কাকার সঙ্গে গেছে। তো মায়ের ইচ্ছে সারা রাত পুজো দেখবে, কাকার ইচ্ছে না, রাতে ঠান্ডা লেগে যাবে, দার্জিলিং বেশি রাতে ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। তো খুব বকাবকি করাতে মা খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে আমি একাই যাবো বাড়িতে, আমাকে একটু পৌঁছে দিতে হবে না বলে দৌড় দিয়েছে। আচ্ছা, আর বাড়ি ভিক্টোরিয়া ফলস পার হলেই বাড়ি হয়ে বাড়ি, অসুবিধা নেই, ওই বর্ধমান মহারাজের বাড়ির পাশে। তো মা দৌড়টা দিয়েছে, দিয়ে যখন ভিক্টোরিয়া ফলস এর কাছে এসছে তখন পেয়ে গেছে ভয়। একে তো অন্ধকার অমাবস্যা, তার মধ্যে তোমার লোকজন কেউ নেই, আর ওইখানকার বদনাম হচ্ছে ভীষণ সুইসাইড হয় এই জায়গাটায়, হতো আর কি। এখন তো নষ্ট হয়ে গেছে, সবকিছু অন্যরকম হয়ে গেছে, প্রচন্ড সুইসাইড হতো, হ্যাঁ। তারপরে তো ওখানে ওই পর্যন্ত আসার পরে মা থমকে দাঁড়িয়ে পড়েছে, বলছে কোনো ভয় পাইনি, কিন্তু মনে হচ্ছে চারপাশ থেকে কারো জন্য খুব কাছাকাছি করছে, মুখ চাপড়ে চাপড়ে কাঁদছে, নাম ধরে ধরে, হ্যাঁ। তখন মানে এত ভয় পেয়ে গেছে, হ্যাঁ, মানে পিছন থেকে না কেউ এমন সময় ইয়েতে এসছে, ছোটলা ভিজে কাকা আর কি, মায়ের পিছনে পিছনে যাচ্ছে, একা চলে গেছে, এসে ধরাতে মা তখন অজ্ঞানের মতো হয়ে গেছে, হ্যাঁ। ছোট দাদু বলছে আমি তো তোকে বললাম যেখানে যাস না, খুব বদনাম আছে এই রাস্তা, তুই জানিস না, হ্যাঁ। তারপর সে বাড়ি নিয়ে আসে কোন রকমের ধরে ধরে। সাগরিকা দি, আপনার থেকে তো অনেকগুলো ঘটনাই পেলাম। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের শুনে ভালো লাগবে। এবং আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদেরকে? হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আসলে আমি ওদের বলতে চাইছি যে মানে ভূত আছে কি নেই, এটা সত্যি হ্যাঁ আছে বা না নেই কিছুই জানি না। যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলোই আমি বললাম, হ্যাঁ। এখন এর ভেতর দিয়ে ওনারা কি ভাববেন আমি জানি না, তবে আমি খুব খুশি হব ওনারা শুনলে, ভালো লাগবে আমার, শুনলে পরে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে দিদি ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, শুভরাত্রি। কথা বলে শুভরাত্রি দিদি ভাই, নমস্কার, ভালো থেকো। হ্যাঁ, এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরো পডকাস্ট শুনতে এই ভিডিওটি শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরো লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.